অনেক সময় যে ভোট দেওয়ার সময় মনে করেন ওই যে গন্ডগোল হয়, তখন কি করণীয় হবে? আমি এবার ইনশাল্লাহ গন্ডগোল হবে না। এবার আমাদের সমস্ত ভোট কেন্দ্রে ক্যামেরা থাকবে, বডিগার্ড ক্যামেরা থাকবে, পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, আমরা তো আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। এবার গন্ডগোল আগের মতো নাই, আমার ভোট কেন্দ্রে যাবেন না যাবেন না, এই বলা এই সমস্যা হবে না। ঠিক আছে, এবার ভোট কেন্দ্রে যাবেন, আমরা থাকবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর ক্যামেরা থাকবে। পিছনে পিছনে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি আমরা সবাই চা বাগানবাসীরা হ্যাঁ ভোটে ভোট দেই, তাহলে মনে হয় এই উপরে উল্লেখিত যেগুলো আছে এইগুলো মনে হয় হয়তো বা নিশ্চয়ই ইয়ে হবে, অবসান হবে। ঠিক আছে না? আচ্ছা, তো যদি আমরা হ্যাঁ ভোটে দিই চা বাগানবাসীরা, তো আমার একটা ছোট্ট প্রশ্ন, বাগানের আসলে একটা এই সমাধি মানুষের যে একটা দৈনিক একটা মজুরি 187 টাকা, আসলে এটা আমার খুব দুঃখের বিষয় যে বাগানবাসীরা 187 টাকা রুজে আসলে সংসার কিভাবে চলে। এটা আসলে এই হাবুট যদি এটা পাস করে, এই প্রশ্নটা যাতে ওনাদের কাছে আমার অনুরোধ, এটাতে তুলে ধরেন। এই যে আমাদের এখানে চা বাগানের সমস্যাটা কোন জায়গায় আপনার ভালো বস্তা করতেন, এই যে চা বাগানে আমরা চা বানাই, মানে যখন তারা এই বস্তা বেচতে যাই, এখন এক দলের একটা আপনার ব্রোকার আছে না, ব্রোকার বলে তারা উঠে এখন ব্রোকার আছে, এটা চা কিনে কয়জনে এই কর্পগুলো মিলে কিনে একটা সিন্ডিকেট, এরকম না। এখন এই যে ক্ষমতায় যায় তারা মাসাল্লাহ তাদের কিছুটা সেলোজন আছে, এরা মিলে মোটামুটি সব পরিচিত লাল লাল হয়ে যাচ্ছে, পাহাড় করছে নিয়ে যাচ্ছে। এখন এখানে চা বাগানের শ্রমিক টাকা দেয় কেন? কারণ ও তো চা এই যে প্রোডাকশন করিয়ে যখন বাজারে ব্যস্ত নিয়ে গেছে, ওখানে সিন্ডিকেট আছে দুইটা, একটা হলো ব্রোকার শ্রেণী আর একটা হলো কি ওখানে যারা কিনে কয়েকজন তাই বেড়ানো। এখন আমরা চাই কি সরকার হবে সৎ, যে কোনো অসৎ লোক কোনো অসৎ ব্যবসায়ীকে টাকা দেবে না। বাজারে অন্য চা কিনে কিনতেছে কেন কেন তো জামাটা আছে না, এই সিস্টেম যেমন করতে হবে, তখন চা বাগান লাভজনক হবে, অবশ্যই যত্ন হবে। 1,000 টাকা বেতন যদি কুড়ি করে টাকা দিয়ে খায় ফলে না, 3 টাকা কেমন বললাম আমাকে, কারণ আমরা তো চা বাগানওয়ালাকে বলি অন্ধ দেখতে পারে না, এই ওজন দেখায়। আমরা চাই এটা অবসান করবো যে কোনো মূল্যে, এবং এই জন্যই এই সরকার এই পরিবর্তন দরকার, সব লোকের ভালো লোকের নেতা বানাবেন এবং এই গণভোটে হাত দেবেন, তাইলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাইলে কোনো সিন্ডিকেট এই যে ব্যাংকগুলি সব যেটা হয়ে গেছে, সব উৎপাদ টাকা নিয়ে গেছে, 5 টাকা মিলে একটা হয়নি, বুঝতে পারছেন কেন? কারণ এই লোকের দরকার এগুলো ক্ষমতা থাকা জন্য, ক্ষমতা থাকার আমি ক্ষমতা থাকবো, আপনার যা তা করবো সমস্যা নাই। এই জন্য বলা হয়েছে প্রধানমন্ত্রী অবস্থা বেশি না যে না, এখন এইটা এখানে হারবার দরকার। আমি জানি যে জন্মকে করার জন্য হয় না, তারা আমার কষ্ট করেন যে তারা আপনি তো ছিলেন, এই আমার বেতন বলবো না কেন, এই চাপা এটা নিয়ে গেল। এই জন্যই কিন্তু এই পরিবর্তন করে দরকার আপনাদের, এই জন্যই আপনার এই রিফর্ম সরকার, এই জন্য আপনাকে হাত দিতে হবে, এই জন্য ভালো নেতাকে দেখে ভোট দিতে হবে, যাতে করে কোনো সিন্ডিকেট রাষ্ট্রীয় গ্রুপ করে না ওঠে, গরিবকে শোষণ না করে। এই গরিবের রক্ত শোষণ করতেছে। 187 টাকা দিন ভারতে খাওয়া দাওয়া বলেন, 187 টাকা হোটেলে গেলে 100 টাকা খাওয়া দাওয়া বলেন, এই শহরে কোন হোটেলে গেলে তখন খাতে বলেন, সেখানে 187 টাকা চলে। এগুলো আপনাদের রক্ত শোষণ করে সব দলীয় দলীয় আরো দলীয় সম্পদ করো, এই সিস্টেম মানতে হবে। এই বাংলার জন্য কিন্তু সরকার এতগুলো লোকের বুঝতে পারছেন, আমরা এর আসছি তারা আসছেন, এই জন্যই আপনাদেরকে গণভোটে আনিতে হবে এবং ভালো ওই যারা দলীয় ভোট দেন ওইটাও কিন্তু ভালো দিয়ে ভোট দিবেন, সব মানুষ যারা এগুলো হবে, এগুলো অন্যায় করে না। ঠিক আছে, আর কোনো কথা নাই বলেন। এবং আপনাদের চায়ের এই সবচেয়ে কম। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন স্যার, ভোট তো দিব, কে সৎ আমরা কিভাবে চিনবো স্যার? আমার একটাই প্রশ্ন, কে সৎ কে অসৎ গায়ে তো লেখা নেই, চিনবো কিভাবে স্যার? ধন্যবাদ স্যার। এটা হলো শোনেন, এটা হলো যে এটা যারা দাঁড়াইছে লোকজন তাদেরকে কম বেশি আপনারা চিনেন, আপনি আপনার কথা বলবেন, হ্যাঁ পুরোপুরি হয়তো আপনি চিনবেন না, পুরো তাহলে যে দিলে ধরে একটা রেহাই কেমন রকম দেখা যাবে কিনা, তারপরে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী আপনি খুব কমলে লোকটা ভালো কিনা, লোকটা ছোটবেলা কি করছে, আমি মনে করেন এই লোকটা এনতে ঘুরছে, এনতে বাটমারি করছে, এনতে দালালি করছে, তাহলে এই লোকটা মতো একদিন বললো, আর যদি বলা না এই লোকটা ভালো, আগের তারা চিনি জানি এই লোকটা এরকম এরকম দিচ্ছে, বুঝতে পারছেন? আপনি 8 জনের কথা বলেন, নিশ্চয়ই 10 জন লোকের মধ্যে যে 8 জন লোক বললেন লোকটা ভালো, তাহলে কি লোকটা ভালো হবে, তাই তো? তারপর সবাই একটা আমি সার্টিফিকেট দিব না, কিন্তু তারপর যেটা হলো আমরা ধরে নিই এই লোকটা সমাজে ভালো, তাই তো? এবং এই যারা থাকবে এদের মধ্যে থেকে যারা সব ভালো মনে করবেন তাকে একটা চয়ন করবেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন?
এই সুযোগ তো প্রতিদিন পাবেন না। এতদিন তারা হয়ে আসছে আপনাদের কি প্রশ্ন করার জন্য, একটু ভালো প্রশ্ন করছি, চা বাগান বেতন পাবে কিনা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদেরকে আদাব, নমস্কার। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা কর্তৃক আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা। আর আমি নিজেকে গর্ববোধ মনে করছি যে আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যারা ভোটার আছেন তাদের সম্পর্কে, যে আমি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন প্রতিনিধি হয়ে আমাদের সামনে আসবেন ভোটের জন্য, আমি যে ভোটটা ব্যালটের মাধ্যমে হোক আর ইলেকট্রিক মেশিনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি যখন আমার মতামত প্রয়োগ করবো, ভোট দেব, এই ভোটটা আমি জেনে শুনে যে দেশের পক্ষে, ধর্মের পক্ষে যে সৎ লোকটা আছে এদেশের প্রতিনিধি, তাকে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে গণনায় বা হিসাবে আমি যাকে যে ভোটটি আমানত হিসাবে দিছি ওইটা কি সঠিক ঠিকানায় থাকবে কিনা, পরবর্তী রায়টা কি আমার দেওয়ার মতোই সঠিক থাকবে কিনা, এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে জানতে চাই। এটা এটা এবার অবশ্যই থাকবে, এবার কিন্তু কোনো মেশিন মতো নাই। এবার হচ্ছে আপনি যারা ফিল মারতেছেন এইটাই, ওই ইভিএম কোনো কিছু নাই। এবং যেখানে যে রুমে গন্ডে সেখানে ক্যামেরা থাকবে। আপনার ওই আমরা চাই এবার একটি ইলেকশন হবে, ঐতিহাসিক ইলেকশন, যেন মানুষ ইলেকশন মনে করে বাংলাদেশে ইলেকশন হয়েছিল এরকম ইলেকশন। আমরা আমাদের সাহায্য মতো চেষ্টা করবো যাতে ইলেকশনটা সহজে করে রাখা যায়, এবং আপনারা যেটা বুঝছিলেন এইটাই গণিত হবে, এইটাই করে হবে, ঠিক আছে? আমরা আপনাদেরকে সেই গ্যারান্টি দিতে পারবো। আর কারো কোনো প্রশ্ন, আমাদের মায়েদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কি বলেন? ধন্যবাদ স্যার। স্যার, এখানে লেখা আছে হ্যাঁ ভোট দিলে উপকারে সরকারি সব কিছু পাবে। স্যার, আমার দুইটা প্রশ্ন আছে। স্যার, আমরা 400 মেকের আমাদের মজুরি হলো 178 টাকা। যখন আমরা অসুস্থ হই আমরা সরকারি মেডিকেলে যাই, উসমানী হাসপাতাল, এমন অবস্থা হয় যদি একটু আমাদের আর্থিক কিছু থাকে, উসমানীর ডাক্তাররা চিকিৎসার জন্য বলে দেয় যে এই চিকিৎসা রিপোর্টটা অন্য মেডিকেলে স্যার বলে দেয় যে এটা ট্রিটমেন্ট করা আসো, টেস্ট করা আসো। এখন স্যার আমরা 178 টাকা মজুরি, এখন এখানে যদি যাই ট্রিটমেন্ট টেস্ট করা লাগে প্রাইভেটে পাঠিয়ে দেয়, তখন এখানে কাগজ দেখে বলে যে এটা তো অনেক টাকা লাগবে এই চিকিৎসাটা করার জন্য। এই টাকাটা স্যার আমরা কোথায় পাবো? এটা যদি সুবিধা যদি করে দেন ভালো হবে। আর একটা প্রশ্ন স্যার, আমরা সামান্য একটু জ্বর কাশি হলে আমাদের সামনে একটা চৌকিদিকে একটা বাজার আছে, এখানে স্যার যাই ওষুধ আনার জন্য। এখানে স্যার একটুকু রাত হলে ও তো যখন জ্বর আসে এটা তো কেউ আর বলতে পারে না, ও তো রাত 11টা কিংবা 12টা বাজে যায়। যখন আমরা যাই এখানে প্রশাসনে, পুলিশ প্রশাসনে আটকাইয়া বলে যাই তারা কোথায় যাবে, তখন আমরা স্যার বলি আমরা তখন ডাক্তার কোনো প্রেসক্রিপশন থাকে না, আমরা জাস্ট মৌখিক যে সামান্য একটু জ্বর হইলে আমরা যাই ওষুধ আনার জন্য, যেমন স্টেনাপা অথবা কাশি সিরাপ যে কোনো একটা আনার জন্য। এটা আমাদের বাগানি স্যার এটা এটা জানে যে এটা নাপার সিরাপ কিংবা লাফার ট্যাবলেট খাইলে কমে যায়। এদের জন্য যা স্যার যখন যাই আমরা তখন পুলিশ প্রশাসনে আমরা আটকাইয়া বিরক্ত করে যে এত রাত্র কেন। আমরা তখন স্যার বলি যে আমরা বাগানি লোক, আমরা ওষুধ আনা যায়, তখন এরা কিন্তু আর মানে না, তখন জোর করে গাড়িটা তুলে দিতে চেষ্টা করে। তখন আমরা ভয়ে আর কি আমরা সত্য কথাই বলি যে স্যার আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা আমরা সাথে চলেন, আমরা ওষুধের দোকানে যাব। তো স্যার এইগুলো যদি একটুকু আমাদের জন্য যদি একটু সুবিধা করেন ভালো হয়। ধন্যবাদ। প্রথম যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনারা আমাদেরকে জানাবেন, বলবেন, ঠিক আছে? যদি আমার কোনো পুলিশের সদস্য বা অন্য কেউ এই ধরনের ঘটনাগুলি ঘটে আমাকে জানাবেন। এবার যখন ভোট হবে আলাদা করে বলছি, এবার যখন ভোট হবে প্রার্থীরা আপনাদের কাছে আসবেন, তখন আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন স্বাস্থ্যের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য আপনারা কি করবেন আগে যে লিখিত ভাবে বলে দেন, তারপরে ভোট দেবো, তার আগে ভোট দেবো না।
ধন্যবাদ। আরেকটা বিষয় বলি, এই যে ধরেন এই যে বললেন যে হাসপাতালে গেলে এখানে চেক করে নিয়ে আপনার কোন জায়গায় যাও, কেন বলে? কারণ কি সব জায়গায় আমাদের কি কম বেশি করে কি হয় ঢুকাচ্ছে, এইটা চেষ্টা করে চেষ্টা করে কমিশন পায়, তাই না? এই জন্য ভালো লোক নিয়োগ করতে সরকারের যে অফিস পাবলিক সার্ভিস কমিশন, ভালো লোক নিয়োগে যাতে মানুষের খারাপ না করে, কষ্ট না করায়, এই পরিবর্তনের একটা জন্য আছে যাতে সুস্থ লোক নিয়োগ না পায়, ভালো লোক দেখে দেখে দিল, ভালো লোক নিয়োগ দেয়। এখন এই জন্যই আপনার পরিবর্তন লাগবে। আর এই ধরনের সমস্যাগুলি আছে, এগুলি ম্যাডাম বলছেন যে যারা আমাদের উৎসাহিত থেকে বলবেন যে আপনারা বলেন আমাদের জন্য কি ব্যবস্থা করবেন, আমাদের চেয়ার শ্রমিকদের জন্য কি ব্যবস্থা করবেন, আমাদের চিকিৎসকের কি ব্যবস্থা করবেন, মানে বলেন আপনি বুঝতে এই প্রশ্নগুলো আপনারা করবেন, এই প্রশ্নগুলো তো আপনারা করতে পারেন। এই জন্য কিন্তু আপনি আগে আপনাদের জন্য বলছি, আপনার প্রশ্ন কেন করতে বলছি, আপনি সাহস পাওয়ানোর জন্য সাহস প্রশ্ন করবেন যে আমি যে ভোট দেই দিলে পর আমার জন্য কি করেন বলেন। আপনারা তো সবাই মানে একজন এমপি হওয়ার পরে তো লাল লাল হয়ে যান, একজন ব্যবসা করেন, আমার কি বলবেন সে বলেন, আমার প্রশ্ন করবেন, আমার ধারণা করি ঠিক আছে। আমাদের যে ডিসপেন্সারি আছে এখানে ওষুধের কারখানা মেডিকেল, মনে করেন আমাদের যে সময় অসুস্থ হয় মেডিকেলে নিয়ে যায়, নিয়ে যান মেডিকেলে, কিন্তু মেডিকেলে নেওয়ার পরে তার কোনো খোঁজ খবরই নাই। এখন যে নতুন ডাক্তার আসছে উনি হয়তো একটু দেখাশোনা করে, কিন্তু আমাদের যা খরচ হয় এই খরচগুলো তো আর ডিসপেন্সারি বহন করে না। কিন্তু আমরা আমাদের যা টাকা থাকে তাই সাধ্য মতো আমরা খরচ করি। হ্যাঁ বুটা দিব ঠিক আছে, আমাদের এই সুযোগ সুবিধা যদি করে দেয়, আমাদের মা বোনদের মনে করো ডেলিভারি হইলে বা যারা অসুস্থ হয় তাদের যদি সবকিছু আমাদের এইগুলা বহন করে, আমরা হ্যাঁ বুটা বুট দিব সবাই। এগুলা আমাদের সুযোগ সুবিধা তেমন আমরা পাই না। ঠিক আছে, এই বিষয়ে জানার জন্য তো আমরা আপনাদের মধ্যে প্রশ্ন করেন, এটা কোন পরিবর্তন করতেছেন এগুলো মধ্যে প্রশ্ন করেন, তারা আপনি যারা ইলেকশনের জন্য ভোট চাইছে প্রশ্ন করবেন। আমার ছেলের সময়ও নিয়ে গেছি, মনে করেন আরো যে পাড়ায় ছেলে মেয়েরা যে সময় প্রস্রাব হয়েছে নিয়ে গেছি, আরো সুস্থ হয়েছে, কিন্তু নিয়ে যায়, কিন্তু এই খরচ গুলো বহন করে না। ঠিক আছে, এইটা জানার জন্য কিন্তু আমরা আসছি, এই প্রশ্নগুলি আপনারা যারা ভোট চাইছে এদেরকে করবেন আর আমরা নিয়ে নিলাম। একই সাথে যাতে এই সমস্ত সেন্টারগুলোতে ভালো লোক নিয়োগ পায়, ভালো ডাক্তার নিয়োগ পায়, ভালো নার্স নিয়োগ পায়, এই জন্যই কিন্তু পরিবর্তনটা দরকার। বুঝতে পারছেন? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কোন প্রশ্ন আছে কারণ? হ্যালো, ধন্যবাদ। আমি এই যে হাবুদ যে ভোটে ইলেকশনে দাঁড়াবে উনি এখানে আছেন? হাবুতে আচ্ছা, যাই হোক, উনি যে কে হোক, যাতে আমাদের চা শ্রমিকের মজুরি 500 টাকা হয়, যদি এই ধরনের হয় আমরা সবাই চা শ্রমিক ওনাকে ভোট দেব। উনি যে কে হোক। আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ, এখানে সবাই বাগানের শ্রমিকদের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, হাবতে দেবো আমরা, উপরে সবগুলোই পাবো, ঠিক আছে। এখন সর্বরোগের ওষুধ হচ্ছে আমাদের বাগানে রয়েছে প্যারাসিটামল, এটা কি হাবত দিলে দূর হবে? এটা মাননীয় অতিথিবৃন্দের কাছ থেকে আমি এটা একটু ভালো করে জানতে চাই। এই পুরো সিস্টেম ঠিক করার জন্য মূলত হাবুর দরকার। এখানে আমরা জানলাম, একই সাথে যারা সামনে বুঝতে চাইছে তাদেরকে বলবেন আমাদের কি মানবতা এটা করে হবে। আমরা এই পরিবর্তনটা চাই, এই জন্যই আপনাদের কাছ থেকে শুনতে আসছি, আপনাদেরকে বলতে আসছি, বুঝাইতে আসছি। ধন্যবাদ সবাইকে। আর আমার ধন্যবাদ স্যার। আমি আবুল কাসেম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান থেকে বাজার ইউনিয়ন পরিষদ সিলেট সদর সিলেট। স্যার আমার প্রশ্ন এই যে ইয়ে হবে, আমাদের ভোটটা হবে স্যার, তখন তো এই পেপারেই হবে স্যার, দুইটা ভোট, হ্যাঁ এবং না দুইটাই হবে। এটাকে স্যার আমরা কি হ্যাঁ এবং না ভোটে কি আমরা টিক চিহ্ন দিব না শিল মারবো স্যার? টিক চিহ্ন দিব। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আর স্যার
এই যে দেখতে পাচ্ছেন? মানে দেখবেন যেটা এই যে একটা হার ফোনের একটি চিহ্ন আছে না, এই পিকচার নাম ফোনের চিহ্ন দিবে। ঠিক চিহ্ন বুঝেছি আর না স্যার একটি চিহ্ন দিলেই তো হয়ে যাবে ঠিক চিহ্ন তো আছে না? হ্যাঁ এই ঠিক চিহ্নে ডান পাশে ঠিক দিবেন। জি স্যার ওই চিলটা স্যার ওই যেটা ইয়েতে দেবো সংসদ সদস্যদেরকে যাতে দেবো এটাই আর স্যার পোস্টাল ভোট কি সেইভাবেই হবে নাকি এটা আলাদা আচ্ছা স্যার ধন্যবাদ ঠিক আছে, তো আমরা একটু আমাদের ইয়েতে একটু আমার দিকে তাকাবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হলো, এই যে এখানে আজকাল প্রশ্ন করলেন ভোটটা কেমনে দিতে হবে, এই কথাটা কি আপনারা বুঝেছেন? কেমনে দিতে হবে? ভোট কেন্দ্রে তো যাবেন, তাই না? ভোট কেন্দ্রে যাবেন তো সবাই? আচ্ছা, ঠিক আছে, সব কেন্দ্রে এখন চলে যাওয়ার চেষ্টা করি। কয়টা ভোট দিব আমরা? কয়টা ভোট দিব? 2টা ভোট দিব। একটা হলো হ্যাঁ ভোট, আরেকটা হলো যে নেতাদের নির্বাচন করবেন, মন্ত্রী বানাবেন, এমপি বানাবেন, যা বানাবেন, এগুলোর জন্য আরেকটা ভোট। আমরা এখন কথা বলছি হ্যাঁ ভোট নিয়ে। হ্যাঁ ভোটটা কেমনে হবে যে জিজ্ঞেস করলো, একটা ব্যালট পেপার থাকবে। ব্যালট পেপারের মধ্যে হ্যাঁ আর না, ওইখানে যেটা হ্যাঁ ঠিক চিহ্ন দেওয়া থাকবে সেখানে তিনটা দিতে হবে, তাহলে আপনার একটা ভোট হয়ে গেল। আর সেটা সংসদীয় ভোট, অর্থাৎ আপনারা এমপি নির্বাচন করবেন, সেটা এটা আপনি করতে হ্যাঁ। ধরেন আপনাদের মধ্যে 2 জন ভোটের জন্য দাঁড়াইছেন, কি হবে? চেয়ারম্যান হবে। 2 জন 3 জন দাঁড়াইছেন, তাহলে এটার জন্য একটা ভোট 3 জনের 3টা মার্কা হবে, তাই না? 3টা মার্কা, তাহলে এটা 1 নম্বরের ভোট। আর 1 নম্বর ভোটটা হইলো, এখানে একজনে প্রশ্ন করেছেন এখানে কেউ আসছে কিনা, হ্যাঁ ভোটের কেউ আসছে কিনা। হ্যাঁ ভোটের জন্য কোনো বেশি নাই, সরকার তৈরির জন্য, সরকার তৈরির জন্য যে ভোটটা সেটা ব্যক্তি কেন্দ্রিক, আর সেটা দেশ পরিবর্তনের জন্য। আপনি ভোট দিচ্ছেন দেশটা পরিবর্তন করার জন্য। পরিবর্তন মানে এখন যা যা সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা। এই জন্য আমাদের হাসপাতালে, সরকারি হাসপাতালে আমরা যাই, শুধুমাত্র শীতামতো রোগের ঔষধ একমাত্র সেটা হচ্ছে শীতামতো। আসলে কি তাই? সেটা তো ঠিক, কিন্তু আসলে তো একবার রোগ রয়েছে শীতামতো আছে, এক এক রোগের কতগুলো রোগ আছে। ঠিক আছে, এই যে বললেন, এই যে আপনি সচেতন হয়েছেন, সচেতন বলেই আপনার মাথার মধ্যে এসছে আমি সকল ওষুধের মধ্যে একটিটা মনে পাই না, আর এই জন্য আমাদের মতো দিয়ে এলাম। ওইখানে যদি আপনি চর্চাটা করেন, আমাকেই সকল ওষুধে আপনি যিনি বুঝতে দুঃখিত। আমাদের সমাজের মধ্যে বারবার রাষ্ট্র সরকার এক একটা যায়, এক একবার একটা আসন আছে, একজন যায় আসন, আমাদের মধ্যে পরিবর্তন হয় না। কেন হয় না? আমরা কি প্রশ্ন করতে হবে? পরিবর্তন হয় না কেন? যেহেতু যে পরিবারটা আমি বানিয়েছি সেই পরিবারের মানুষগুলো ভালো না। আপনারা একটা পরিবার, এই পরিবারের মধ্যে 4 ভাই আছে, 4 বোন আছে, সবাই যদি ভালো হয়
তাহলে একজন আরেকজনকে সাহায্য করবে, সহায়তা করবে, বিপদে বলে এগিয়ে যাবে। আর চারজন যদি আলাদা আলাদা হয়, এক একজন একমতের হয়, একজন আরেকজনের প্রতি শত্রুতা হয়, তাহলে সাহায্য করবে? করবে না। রাষ্ট্রটাও এরকম একটা পরিবারের মতো, এটা ছোট পরিবার, ওইটা বড় পরিবার। বড় পরিবারের অনেক মানুষ, নানান মত। ছোট পরিবারও নানান মানুষও কিন্তু মত ভিন্ন ভিন্ন হইতে পারে। যে পরিবারের মানুষ সবাই ভালো, সেখানে ভালো কিছু হয়। একটা গল্প বলি আপনাদেরকে। এক ভদ্রলোকের একটা ছেলে, পুরো ভদ্রলোক বয়স হয়ে গেছে, মারা যাবে, তার সম্পত্তি ছিল অনেক। তখন উনি ঠিক করলেন মারা যাওয়ার আগে সম্পত্তিগুলি আমি আমার 4 ছেলেকে দিয়ে যাই, সমান ভাগে ভাগ করে দিয়ে দিব। তো যখন ভাগ করে দিয়ে দিব, তাদেরকে ডাকলো, বউদেরকে ডাকলো, তারা ভাগ করে দিয়ে দিল সব। এর আগ পর্যন্ত যত সম্পদ ভাগ করে দেয় নাই, ততক্ষণ কিন্তু বাবার এক বউকে বললাম আমার একটু পানি দাও, সে গরম পানি নিয়ে আসে, একটু আমি অজু করবো, জুতাটা নিয়ে আসে, পানি টেনে আসে, অত সেবার কোনো শেষ নেই। যেদিন সমস্ত সম্পদ 4 জনের মধ্যে ভাগ করে দিয়ে দিল, তারপর থেকে দেখা গেল বাবার আর আদর যত্ন আগের মতো নাই। কেন? কারণ সম্পদটা সব যা পাওয়া পেয়ে গেছি, আর এই বুড়ো লোকে সেবা দিয়ে লাভটা কি হবে? তো বুড়ো বুঝে গেল আসল ঘটনাটা কি। তখন উনি ঠিক করলেন একদিন বড় বউকে ডাকলেন। বড় বউকে ডেকে বললেন, মা তুমি তোমাকে প্রথম আনছি না, তোমার শাশুড়ি কিছু গয়না আমার কাছে আছে, আলমারির মধ্যে রেখে দিয়েছি, আমি মারা গেলে গয়নাগুলো তুমি নিও। তো বড় বউটা শুনে খুবই খুশি। তারপর থেকে সে সেবা যত্ন ভালোভাবে করছে। আর একদিন মেজে বউরে রাখছে, একজনকে যখন বলো অন্যরা যাতে না শুনে এরকম করে রেখেছে। তো 4 বউকে একই জিনিস বলেছে। বলার পরে এখন তার সেবা যত্ন একেবারে ভালোভাবেই চলছে। এরপরে ভদ্রলোক মারা গেল। আর যখন মারা গেল তখন বড় ভাই বললো যে তোমার ভাবি তো এরকম দিয়েছিল, মেজো ভাই বলে আমার বউ এরকম বলছে, আচ্ছা ঠিক আছে আমরা ঝগড়া করবো না, তারপর আমরা ভাগ করে নিব। আলমারি খুললো, একটা পোটলা পাইলো, পোটলার মধ্যে শুধু একটা চিঠি আছে। চিঠির মধ্যে কি লেখা? বাবারা যেদিন আমি সম্পদ হারা হইলাম, সেই দিন বুঝলাম আমার মূল্যটাকে। এখন জনগণকে বুঝতে হবে, জনগণ যদি বুঝে আমি কি চাই, আমি আমাকে কি পেতে হবে, আমার অধিকারগুলো কি, তাইলে সরকার ঠিক হয়ে যাবে। সরকার ঠিক হতে হইলে সঠিক মানুষকে নির্বাচন করতে হবে। সঠিক মানুষ যদি নির্বাচনে আসে, যদি ইলেক্টেড হয়, তাহলে ভালো সরকার হবে, ভালো পরিবারের মতন বড় পরিবার, এটাও ভালো হবে। আর যদি এই যে এখন যেমন হয়, যে কথাগুলো আমাদের নানানভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে বলা হইলো, তারা তখন জোর করে সবকিছু করে, তারা মনে হয় তারাই একমাত্র সবকিছু বুদ্ধি রাখে, তারাই সবকিছু নেয়। কাজেই এই যে হাসপাতালের কথা বললেন, যারা ভবিষ্যতে ভোট নেওয়ার জন্য আসবে তাদের সাথে বোঝাপড়া করে নিবে। আমার ছেলের লেখাপড়ার জন্য ভালো স্কুলে ভর্তি করতে পারবো কিনা সেটা নিশ্চিত করেন। কোন স্কুলে পড়বে, কত টাকার বই আমাকে কিনতে হবে, কোন ক্লাস পর্যন্ত ফ্রি পড়বে, এগুলো বোঝাপড়া করে নিবেন। এই জন্যই ওনারা যে কথাগুলি বারবার বলার চেষ্টা করেছেন, ভালো কিছু নিয়ে আসা, দেশের মধ্যে ভালো কিছু নিয়ে আসা, এই ভালো কিছু নিয়ে আসা অর্থাৎ দেশ পরিবর্তন করা, ভালোর দিকে পরিবর্তন করা। এই ভালোটা কি? বৈষম্য যাতে না হয়। এখন কি হয়, চাকরি যখন হয়, যার ক্ষমতা বেশি, যার লেখাপড়া বেশি, যার আত্মীয়, মামা না থাকলে চাকরি হয় না। তো যার মামার জোর বেশি, তার সন্তানের চাকরি হয়, সে ভালো স্কুলে পড়তে পারে। যার মামার জোর নাই, টাকার জোর নাই, সে ভালো স্কুলে যেতে পারে না, চাকরিও পায় না। কাজে চাকরিটা হতে হবে মেধা দিয়ে, পড়াশোনা হবে মেধা দিয়ে। যার মেধা যত বেশি, সে তত বেশি পড়াশোনা করতে পারবে। ডাক্তারের কথা বলছেন, ডাক্তার আপনাদেরকে একটা ওষুধ দেয়, সেই ডাক্তারও উনি পয়সার জোরে হয়তো পাশ করে এসছেন, কিংবা আমি জানি না এই ধরনের ঘটনা কত ঘটে, আপনারা সবাই বলছেন যে এরকম হয়। এটার প্রতি আমরা এটা নিয়ে গেলাম, আমরা এটার ব্যাপারে খবর নিব, আমরা চেষ্টা করবো। কিন্তু আমরা তো বেশি দিন নাই, আমরা 16 দিন পর আমরা এখান থেকে চলে যাব। যারা ভবিষ্যতে আসবেন তাদের সাথে বোঝাপড়াগুলি আপনারা করবেন, আগে থেকেই করবেন, যাতে করে তারা অন্য পথে যেতে না পারে। যে এইবার মনে রাখবেন, যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ভোটার জীবনও পাবেন, এগুলো বলে রাখতে হবে। কাজে বৈষম্য
সমাজে কোথাও যেন বৈষম্য না থাকে, ওই হাবতটা দেশ পরিবর্তন হয়েছে। ওটা ব্যক্তিকে দিচ্ছে না, দেশকে দিচ্ছেন। কি ধরনের দেশ চান? ভালো দেশ চান, মানুষের সেবা করবে, মানুষের যাতে মঙ্গল হয় সেই কাজগুলো করবে, সেরকম দেশ চান? নাকি এখন যেরকম দেশ চলছে, ইচ্ছা করলাম কারে তুলে দিয়ে গেলাম, ইচ্ছা হলো কাকে জেলে বলে দিলাম, ইচ্ছা হলো মেরে ফেললাম, গুম করে ফেললাম, এরকম দেশ চান? যদি আমরা ঠিক করি আমরা ভালো দেশ চাই, মানুষের প্রতি ভালো করবে, মানুষের জন্য ভালো করবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, এমন সরকার চাই, তাহলে আপনাদেরকে হা বলে দিতে হবে। হা ভোটটা কেমনে দিতে হবে সেটা কিন্তু ওনারা ব্যাখ্যা করেছেন। হায়ের মধ্যে একটা সিল দিতে হবে, ঠিক চিহ্ন যেখানে আছে। বোঝা গেল? ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমাদের মাননীয় উপদেষ্টা ফারুক আজম এবং তার মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন যে 24শে জুলাই আগস্টে আমাদের বাংলাদেশে একটা বড় অভ্যুত্থান হয়েছে। এটা কি আপনারা জানেন? আমরা সেই অভ্যুত্থানে আমাদের ওই যারা নিহত হয়েছে তাদেরকে যে মন্ত্রণালয় দেখাশোনা করে সেটা আমার মন্ত্রণালয়। 836 জন মানুষ নিহত হয়েছে। সেখানে 18,000-এর মতো আহত হয়েছে গুলিতে। তাদের মধ্যে অনেকে আছেন তাদের 2 চোখের মধ্যে গুলি লাগছে, তারা চোখে দেখে না, তারা অসহায়ের মতো অন্য মানুষের সাহায্যে তারা চলাফেরা করতে পারে না। আর অনেকেই আছে তাদের মেরুদণ্ডের মধ্যে, তাদের পিঠের মধ্যে, তাদের হাড়ের মধ্যে গুলি ঢুকছে, সেগুলি এখনো রয়ে গেছে। ডাক্তার চিকিৎসা চলছে, কিন্তু এখনো বের করতে পারছে না। দেশেও চিকিৎসা হচ্ছে, দেশের বাইরেও চিকিৎসা হচ্ছে। এই যে বিপুল পরিমাণ আত্মত্যাগের বিনিময়ে একটা স্বৈর সরকার যারা 16 বছর ধরে বিনা ভোটে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, তারা এই দেশ থেকে উৎখাত হয়ে চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করা হয়েছে, যাতে দেশটাকে আবার নতুন করে ঠিক করা যায়। তো সেই সরকারের উপরে দায়ী পড়েছে যে যারা এই সমস্ত দুষ্কর্ম করেছে, অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদের বিচার করবার। সেই বিচার প্রক্রিয়া চলমান আছে এবং অনেক কটা যে বিচার সমাপ্ত হয়েছে যেগুলি, সেগুলিকে সাজাও হয়েছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাষ্ট্রকে আগের মতো না রেখে যাতে এইরকম কেউ মানুষ হত্যা করার মতো স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সেজন্য রাষ্ট্রটাকে সংস্কার করা। রাষ্ট্র সংস্কারের জন্য দীর্ঘ 8 মাস ব্যাপী আমাদের দেশের সকল রাজনৈতিক দল, সরকার, বুদ্ধিজীবী, সমাজের তাগত জ্ঞানীগুণী সবাই মিলে একটা সনদ তৈরি করেছে, যেটাকে আমরা বলছি জুলাই সনদ। এই জুলাই সনদে সবকটা রাজনৈতিক দল সই করেছে, স্বাক্ষর করেছে। ওই জুলাই সনদের কিছু অংশ আপনাদের এখানে নিয়ে আসছে জুলাই সনদে, যেটাকে না বোর্ড হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে আপনাদের কাছে। এতে কি হবে? এতে যে স্বৈর ব্যবস্থার যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের ছিল, সেটা আমূল পরিবর্তন হয়ে যাবে। কি রকম পরিবর্তন? আগে ছিল ক্ষমতাদর্পী, ক্ষমতার উপরে থেকে মানুষের উপরে জোর জবরদস্তি সবকিছু চাপাই দেওয়া। এখন সেটা পুরোটাই উল্টা হবে মানে এখন এটা জনগণেরই সরকার হবে, জনগণের রাষ্ট্র হবে। যেন জনগণের কিরকম, ওই যে আপনি প্রশ্ন করলেন, প্রশ্ন করার অধিকার আপনার থাকবে সেই রাষ্ট্রে, এবং আপনাকে যথাযথ জবাব দেওয়ারও দায়বদ্ধতা থাকবে। যারা জবাব দিতে পারবে না তারা দূর হয়ে যাবে, তারা বাতিল হয়ে যাবে। এই যে একটা পরিবর্তনের কাল, সেই পরিবর্তনের কালে আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের এখানে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা কেউ প্রার্থীর সাথে, আমরা যারা জড়িত আছি, কণার সাথে যুক্ত আছে, এই সরকারে আমরা কেউ প্রার্থী না, আমরা এখানে কেউ নির্বাচনে দাঁড়াচ্ছি না। আমাদের দেশের রাজনৈতিক প্রতিষ্ঠিত যে সমস্ত রাজনৈতিক দলেরা আছে তারা দাঁড়িয়েছে, তারা ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছে।
আগামী 20 তারিখে তাদের যখন মার্কা মিলি বন্টন হয়ে যাবে তখন তারা প্রচারের জন্য আপনাদের দরজায় দরজায় আসবে। যারা আপনাদের দরজায় দরজায় আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার এই বঞ্চনার কথা। এত সাল ধরে আমরা এইভাবে বঞ্চিত হয়েছি, 180 টাকা বেতনে একটা মানুষ জীবিকা কেমন এইটা এত বিষাক্ত বাংলাদেশ তো আমাদের প্রয়োজন নাই। আমাদের একটা সাবলীল বাংলাদেশ দরকার, আমাদের একটা সচ্ছল বাংলাদেশ দরকার, মানবিক বাংলাদেশ দরকার, যে বাংলাদেশে আমরা খেয়ে পরে নিজেরা বাঁচবো, আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো। এই 3টা ম্যান্ডেট এই আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিল। এই 3টা, একটা হচ্ছে যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে তাদের বিচার করা, আর একটা হচ্ছে এই সংস্কার করা, এই সংস্কারের হানা ভোট যেটা সেটা, আর একটা হচ্ছে নির্বাচন দেয়া। নির্বাচন আমরা দিয়েছি, এখানে নির্বাচনের ক্যান্ডিডেটরা আপনাদের কাছে আসবে, আপনারা তাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আপনাদের জীবন মান উন্নত হচ্ছে না কেন? আপনারা আরো ভালো ব্যবস্থায় আপনাদের সন্তানদের পড়াইতে পারছেন না কেন? চিকিৎসা পাচ্ছেন না কেন? ভালো করে পেট পুরে খেতে পারছেন না কেন? আপনারা কেন সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছেন না? সেই সমস্ত প্রশ্নগুলো তাদেরকে করবেন। তাদেরকে করার এই যে অধিকারটা আপনি অর্জন করলেন, সেটার জন্য ওই লোকগুলা জীবন দিয়েছে। এটাই হলো 24-এর গণঅভ্যুত্থানের ফসল। এই ফসলটা আপনারাই গড়ে তুলবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। হ্যাঁ, যার যার ভিন্ন মত যেরকম আছে আপনারা দল করেন, মত করেন, আপনারা আপনাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দেবেন। সেই ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য নাই। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা ভোট দেবেন। তাহলে রাষ্ট্র আপনার হোক। আর কেউ বছরের পর বছর মানুষকে হত্যা করে, মানুষকে দমন করে, মানুষকে কথা বলতে না দিয়ে, মানুষকে ভরসা না দিয়ে, মানুষকে বৈষম্য সৃষ্টি করে মানুষের এই রাষ্ট্র থেকে বঞ্চিত করতে পারবে না। এইটা নিজের রাষ্ট্র। আমরা বলছি যে ভোট দিয়ে রাষ্ট্রের চাবি নিজের হাতে নেন। এই যে নিজের হাতে নেওয়া, এবার যারা কারা প্রথম ভোট দিচ্ছেন, আপনাদের এখানে কারা প্রথম ভোট দেবে বলুন তো? হাত তোলেন তো। প্রথম ভোট কারা দিচ্ছে? আপনি প্রথম ভোট দেবেন? হ্যাঁ, আপনি আগে ভোট দিচ্ছেন তো? যারা প্রথম ভোট দিচ্ছেন আগে কখনো ভোট দিতে পারেন। এখানে 30 বছর বয়স হয়েছে, 35 বছর বয়স হয়েছে, এমন মানুষও প্রথম ভোট দিতে পারে না। এটা তারা অত্যন্ত সৌভাগ্যবান যে তারা এবার রাষ্ট্র পরিবর্তনের জন্য ভোট দিচ্ছে। রাষ্ট্র মানে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারণী ভোট তারা প্রয়োগ করছেন। এবার এই ভোটে আগামী ভবিষ্যতের বহু কিছু পরিবর্তন হয়ে যাবে। আমাদের অর্থনীতি পরিবর্তন হবে, আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন হবে, আমাদের স্কুল কলেজ শিক্ষার পরিবর্তন হবে, স্বাস্থ্য ব্যবস্থা যেটা অস্বাস্থ্য আছে, তিনি স্বাস্থ্য উপদেষ্টা এখানে বসে আছেন, বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার মালিক এখানে বসে আছেন। আপনারা বললেন, উনি শুনলেন, উনি গিয়ে সেগুলি লিখে রাখবেন, উনি সেগুলি প্রয়োগের জন্য ওখানে চেষ্টা করবেন। এর পরবর্তী পর্যায়ে যে সমস্ত নেতাদেরকে আপনারা এখানে নির্বাচিত করবেন, তারা যখন এরকম আপনাদের কাছে ভোট চাইতে আসবে, তখন আপনারা বলবেন যে আমাদের এইটা আছে, আমাদের লিখে দিয়ে দাও। যদি এগুলি না দাও, আর কোনোদিন আমাদের আঙ্গিনায় আসবে না। এইটাই এই পরিবর্তিত বাংলাদেশ। সেই বাংলাদেশে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা চেষ্টা করছি যাতে আমরা দেশবাসী সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিয়ে আমাদের সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুর মধ্যে আমরা যাতে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে পারি, সেই চেষ্টার কারণে, সেই চেষ্টার জন্য আজকের এই উঠান বৈঠকে আপনাদেরকে কষ্ট দিয়ে নিয়ে আসা। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি তো শুনলাম, বললাম, আপনাদেরকে শোনার জন্যই আমরা এখানে আসছি। তারা আসছেন এবং আপনাদেরকে শুনতে চেয়েছি। আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, এবং এই যে আপনাদের যে কষ্ট, এই বিষয়গুলো তো আমরা কম বেশি জানি, কিন্তু অনেক চাইলেই আমরা করতে পারি। কারণ আগে একটা পরিবার যেটা বলতেছিলেন, তারা একটা পরিবারে ধরেন 10 জন মানুষ আছে, পরিবারের কষ্ট যদি ভালো না হয় তাহলে পরিবারে কি অশান্তি হয় না? এরকম সব দিন রাষ্ট্র বা সরকারকে প্রথম ভালো হইতে হবে, বলতে হবে যে আমি নিরপেক্ষ,
আমি আমার ইন্টেনশন ভালো নিয়ত ভালো মানুষকে উপকার করবো, তাহলে এটা ফলাফল আসবে। আর না হলে ওই যে 180 টাকা বেতন আর 100 টাকা যেমন এরকম ভাগ্য আমাদের নেই। এই পরিবর্তনটার জন্যই মূলত আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। তবে এই চেষ্টাটার একটা সুযোগ আসছে, এবার এই সুযোগটা আমরা কাজে লাগাবো, এটা একটা বিষয়। আর যে সমস্যাগুলির কথা বললেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে অবস্থান থেকে চেষ্টা করবো, এবং আগামী যে যারা সরকার গঠন করবে মনে করি তাদের সুস্পষ্ট একটা অবস্থান বলা দরকার